ক্ষমতার ভরকেন্দ্র একটা ছিল না এই সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এটা তো স্পষ্টই, যেমন একটা রাজনৈতিক সরকারের যেমন ক্ষমতার ভরকেন্দ্র এক জায়গায় থাকে, এটা আমরা আরও কিছুদিন পরে বুঝতে পারবো যে বিএনপির সরকারের ক্ষমতার ভরকেন্দ্র কয় জায়গায় আছে বা এক জায়গায় আছে কিনা। তো এই সরকার একটা জায়গায় ছিল না, এবং এমন না যে 2-3 জায়গায় ছিল, ওই 2-3 জায়গায় প্রথম থেকেই ছিল। প্রথমে হয়তো কারো প্রভাব বেশি ছিল, দ্বিতীয় আবার পরে অন্য কেউ এসছে। তো এই ভরকেন্দ্রগুলোর মধ্যে মিলিটারি এস্টাবলিশমেন্ট ছিল, সরকার ছিল, তারপরে আরও বিভিন্ন সহযোগী অ্যাফিলিয়েটেড অনেক গোষ্ঠী, তারপরে মিডিয়া এস্টাবলিশমেন্ট ছিল, কর্পোরেট এস্টাবলিশমেন্ট ছিল, এবং স্বাভাবিকভাবেই একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা অরাজনৈতিক সরকার অতটা শক্তিশালীও ভাবে কাজ করতে কখনোই পারে না, কোনো দেশেই পারে না। ফলে স্বাভাবিকভাবেই অনেকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, অনেকে করার চেষ্টা করেছে। তো এটা তো বাস্তবতাই, এটা আমরা স্বীকার করেছি, যখন সরকার ছিলাম তখনও স্বীকার করেছি, এবং আমরা অনেক চ্যালেঞ্জ ফিল করেছি। যখন আমরা মিনিস্ট্রি রান করছি তখন না, যখন আমরা ন্যাশনাল পলিসিতে কথা বলছি তখন এটা ন্যাশনাল পলিসির ইস্যুগুলোতে আমরা দেখতাম যে অনেকেই বাইরে থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে তাদের বোঝাপড়া অনুযায়ী, তাদের স্বার্থ অনুযায়ী। কিন্তু মিনিস্ট্রি ইস্যুতে ওই রকম প্রেশার, তাও মিনিস্ট্রির ন্যাশনাল কোনো পলিসির ক্ষেত্রে চ্যালেঞ্জ ফেস করেছে, যেমন আত্মরক্ষা প্রশিক্ষণ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এর বাইরে আরও অনেক, এই যে গুলশানে ফেলানি রোড করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এরকম ইস্যুগুলোতে অনেক সময় বাধার সম্মুখীন হয়েছে, বাট মোস্টলি ন্যাশনাল বিষয়গুলোতে। এবং আমরা, আমার ধারণা যে মাহফুজ আলম এই বিষয়ে ডিডব্লিউকে বলেছেন যে প্রথম 3-4-5 মাস যখন খুব বেশি ভোলাটাইল সিচুয়েশন ছিল, সারা দিনে কয়েকশো আন্দোলন হচ্ছে, বিশেষ করে আমি প্রথম 3 মাস শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখন প্রতিদিন আমার কাছে রিপোর্ট আসতো 118 জায়গায় আজকে বিক্ষোভ হচ্ছে, 130 জায়গায় বিক্ষোভ হচ্ছে। তো তখন ওই জিনিসগুলা ম্যানেজ করাটাই মূলত আমাদের, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা ওই দায়িত্বটা পালন করছে, এবং তখন পর্যন্ত তাদের একটা অ্যাক্সেস ছিল ন্যাশনাল পলিসি নেওয়ার ক্ষেত্রে, যেহেতু তারাই কাজগুলো করছে। কিন্তু যখনই একটু পরিস্থিতি কন্ট্রোলে চলে আসলো, তখনই আমরা একটু ন্যাশনাল সিন থেকে মোড় হচ্ছে নিজের মিনিস্ট্রিয়াল অফিসে ঢুকে গেলাম, এবং মনে হলো যে পুরোটা সেট আপই চাচ্ছে যে আমরা ওইখানে চলে যাই, বিকজ চ্যালেঞ্জটা চলে গেছে। অ্যান্ড তখনই আমার মনে হয় যে বিভিন্ন ক্ষমতার ভরকেন্দ্রগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকে, এবং সরকার স্বাধীনভাবে অনেক কাজ, অনেক সময় কথা শুনেই বোঝা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছেন, কিন্তু কোথাও একটা ওনাকে কিছু একটা টেনে ধরছে, উনি অথরিটি নিয়ে কথা বলতে পারছেন না, বা উনি খুব স্পষ্টভাবে বলতে পারছেন না যে এটা আমি করব বা এটা আমরা করব। অনেকে নানাভাবে ঘুরিয়ে পেঁচে কথা বলতে হচ্ছে। তো সেটাই নানা ধরনের ক্ষমতার ভরকেন্দ্রের কারণে, স্টেক হোল্ডারদের কারণে কি উনি একসময় পদত্যাগের কথা বলছিলেন, আমরা যেটা শুনলাম। হ্যাঁ, স্বাধীনভাবে উনি ওনার কাজ করতে পারছিলেন না, নানা দিকের বাধা, প্রতিবন্ধকতা, অসহযোগিতা, রাজনৈতিক অসহযোগিতা সবকিছু মিলিয়ে ওনার মধ্যে এই পরিস্থিতিটা কয়েকবারই তৈরি হয়েছে। কিন্তু একবার জাতির সামনে এসছে, বাকি বিষয়গুলো আমাদের সামনে এসেছিল, আমরা অনেকভাবে সেগুলো ম্যানেজ করতে হয়েছে সেই সময়টায়। মানে লাইক ওনাকেও আপনাদের মোটিভেশন দিতে হয়েছে স্যার? কারণ উনি তো এই পলিটিক্যাল ক্যাপাসিটিতে এর আগে হয়তো সেভাবে কাজ করেননি। উনি বিভিন্ন সরকারকে সহযোগিতা করেছেন, পলিসি দিয়েছেন, কিন্তু এই জায়গায় কাজ করাটা আর একটু টাফ। এবং যখন আসলে এখানে পলিটিক্যাল এস্টাবলিশমেন্টেরও অনেকে অসহযোগিতা করছিল, মিলিটারি এস্টাবলিশমেন্ট, কর্পোরেট এস্টাবলিশমেন্ট, কেউই সহযোগিতাপূর্ণ জায়গায় আসছিল না। কখনো দেখা গেছে সহযোগিতা করছে, আবার কখনো তারা তাদের স্বার্থটাকে দেখছে সামনে রেখে, বা বিভিন্ন দেশি বিদেশি প্রভাব তৈরি হচ্ছে। তো ওই সময়গুলোতে একটু মোরালি উইক হয়ে পড়া, আবার মাঝে মধ্যে দেখা গেছে যে উপদেষ্টা পরিষদের মধ্যেও কিছু কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হতো। স্বাভাবিকভাবেই এখানে 21 জনের মতো সবাই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ অনেকের আছে, অনেকে মিলিটারি থেকে আসা, অনেকে ব্যুরোক্রেসি থেকে আসা, অনেকে মানবাধিকার ব্যাকগ্রাউন্ড থেকে আসা। তো এই সব কিছু ম্যানেজ করাটা দেখা গেছে যে উনি খুব ভালো ম্যানেজ করেছেন, কিন্তু তারপরেও মাঝে মধ্যে হতাশা চলে এসেছে বা এই ধরনের চিন্তা এসেছে। ডেফিনেটলি।